বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এন্তাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, 2020-2021 শিক্ষাবর্ষে রাজশাহী কলেজে ভর্তিকৃত সকল ব্যবসায়িক স্টাডিজ গ্রুপে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এমন একটি পর্যায়ে ক্লাস শুরু করতে যাচ্ছি, অর্থাৎ ভার্চুয়াল ক্লাস, যেটি এর আগে তোমরা কখনোই সম্মুখীন হওনি। আমরাও এই ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে এর আগে কখনো একাদশ শ্রেণীর সাথে সংযুক্ত হয়নি। দীর্ঘ 2010 থেকে শুরু করে 2019 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল, সবার সঙ্গে প্রথম দিন আমরা অনেক সাড়ম্বরভাবে রাজশাহী কলেজের সুযোগ্য অধ্যক্ষ কর্তৃক এবং কলেজ প্রশাসন কর্তৃক একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে গোলাপের ফুল দ্বারা অভিনন্দন এবং স্বাগতম জানানো হতো। বৈশ্বিক দুর্যোগের কারণে যেটি এবার সম্ভব হয়নি, যারই আলোকে গতকালকে আমাদের রাজশাহী কলেজ কর্তৃক 2020 এবং 21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে আমরা ভার্চুয়াল জুম মিটিং এর মাধ্যমে তোমাদের ওরিয়েন্টেশন এবং রিসিপশন করা হয়ে গেছে এবং আমরা করে নিয়েছি। তোমরা সৌভাগ্যবান বলতে পারো যে বাংলাদেশের খুব কম শিক্ষা প্রতিষ্ঠান আছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওরিয়েন্টেশন এবং রিসিপশনের মাধ্যমে তাদের ক্লাস শুরু করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, পরপর 4 বার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের আজকে তোমরা একটি অবিচ্ছেদ্য অংশ, এবং সেই অংশ হতে পেরে তুমি সহ তোমার পরিবার পরিজন সবাই গর্বিত এবং নিজেকে সম্মানবোধ মনে করছো। প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ এবং এই কলেজে ভর্তি হওয়া প্রতিটা শিক্ষার্থীর ক্ষেত্রেই একটি স্বপ্নের ব্যাপার, একটি অনেক দিনের লালিত স্বপ্ন, যে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে বা অনেক শিক্ষার্থীর অনুভূতি আমরা যখন সরাসরি শুনেছি এর আগে, তখন তারা বলতো, যখন তারা বুঝতে শিখেছে, জানতে শিখেছে, বুঝতে শিখেছে যে একটি এসএসসি পাস করার পরে একটি সুনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, সেক্ষেত্রে সবারই অগ্রাধিকার থাকে রাজশাহী কলেজে ভর্তি হওয়া। এবং রাজশাহী কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে এক কথায় যুদ্ধে অবতীর্ণ হতে হয়। সে যুদ্ধে অবতীর্ণ হয়েই মেধার স্বাক্ষর রেখে তোমরা আজকে রাজশাহী কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ। একাদশ শ্রেণীর ডাইমেনশনগুলো যদি আমরা নিয়ে একটু কথা বলি, প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে, অনেকেই তোমরা যারা এখন ভর্তি হয়ে আছো, আমরা গত কয়েক বছর আগেও দেখেছি বিজনেস স্টাডিজ গ্রুপের কমার্স শিক্ষার্থী, কমার্স থেকে যারা এসএসসি কমপ্লিট করতো বা পাস করতো, ওই সকল শিক্ষার্থীদের প্রাধান্য থাকতো, বা 75% শিক্ষার্থী কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতো। কিন্তু বিগত 2-3 বছর থেকে আমরা যেটা দেখি সেটি হলো ইট ইজ ওপেন ফর অল লেভেল, অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স সবাই কমার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এবং যে সকল শিক্ষার্থী তোমরা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি কমপ্লিট করে বা পাস করে আজকে এসএসসিতে বিজনেস স্টাডিজ গ্রুপে ভর্তি হয়েছো, তোমাদের মনে হতে পারে যে তোমরা একেবারে নতুন, অথবা ব্যবসায়ী শিক্ষা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। একটু মনে রাখতে হবে, প্রিয় শিক্ষার্থী, যে এখন এই উন্মুক্তর যুগে, তথ্য প্রযুক্তির যুগে, আমরা গত 2-1 বছরের অভিজ্ঞতার আলোকে যদি দেখি, তাহলে দেখতে পাই প্রায় 80% স্টুডেন্ট, বিজনেস স্টাডিজের 80% স্টুডেন্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। সুতরাং আমি আরো যেটি বলি খোলাসাভাবে, সেটি হলো যে সায়েন্সের ছেলে মেয়েগুলো বেসিক্যালি অঙ্কে তারা অনেক এক্সপার্ট হয়, বা ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে তারা ভালো করে। সেজন্য যদি একটু সচেতন হয় এবং একটু পড়াশোনার প্রতি মনোযোগী হয় শুরু থেকেই,
তাহলে কমার্সে এসেও তারা ভালো করে। এবং যার অতীত রেকর্ড যদি আমরা ঘেটে থাকি বা তোমরা তোমাদের বড় ভাই বোনদের সাথে যদি এগুলো নিয়ে কথা বলে থাকো, তাহলে দেখতে পাবা যে বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সমস্ত পথিতযশা প্রতিষ্ঠান আছে, ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ সহ রাজশাহী ইউনিভার্সিটি এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য একটি প্রাধান্য সেখানে আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ হলো একটি ভালোবাসার জায়গা, সেতু বন্ধনের জায়গা। আমরা বারবার যেটি বলে থাকি যে রাজশাহী কলেজ এমন একটি জায়গা, এখানে ভর্তি হওয়ার পরে অনেক শিক্ষার্থীদের কাছে আমরা যেটি শুনেছি বরাবর, যে ক্লাসের এত চাপ, শুরু থেকেই শিক্ষকরা বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক ক্লাসের প্রতি অনেক গুরুত্ব প্রদান করে থাকে, প্রেশার ক্রিয়েট করে থাকে। গার্জিয়ানরাও সে মোতাবেক শিক্ষার্থীদের অনেক সময় প্রেশার ক্রিয়েট করে থাকে এবং এক সময় শিক্ষার্থীরা অনেক সময় মনে করে যে এটি তাদের জন্য একটি বোঝা বা বোরিং। কিন্তু যখন তারা রাজশাহী কলেজ থেকে বের হয়ে যায়, বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিজেদের মেধা, মননশীলতা এবং যোগ্যতার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আইবিএ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যখন তারা ভর্তি হয়ে আবারও ফিরে আসে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য, তখন তাদের চোখে মুখে থাকে অবারিত স্বপ্ন, ভালো কিছু করার স্বপ্ন, স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা, এবং তারা বলে থাকে যে এটি আমাদের জন্য খুব প্রয়োজন ছিল। এবং আমি তোমাদেরও আজকে বলতে পারি, আজকে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমরা ক্লাস নিচ্ছি বা পরিচিত হচ্ছি, দু একটি কথা বলে নিচ্ছি। এই কথা বলার কারণটা হলো তোমাদের সঙ্গে একটু ফ্রিনেস হয়ে যাওয়া, অর্থাৎ হলো আত্মিক একটি সম্পর্ক তৈরি করে দেওয়া। আমরা রাজশাহী কলেজে যে সকল শিক্ষার্থী ভর্তি হয়, এই সকল শিক্ষার্থীদের সাথে আমরা ওতপ্রোতভাবে আমরা সম্পর্ক বিদ্যমান করে থাকি। কলেজের সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ আমরা যারা শ্রেণী কক্ষে তোমাদের পাঠদান করাবো, আমরা শিক্ষার্থীদের সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করি। এবং গতকালকে যে ওরিয়েন্টেশনটা হয়ে গেল প্রিয় শিক্ষার্থী, তার আগেও আমি অনেক শিক্ষার্থীর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। তাদেরকে আমি একটি কথা বলেছিলাম, তোমরা স্লাইড শোয়ে যদি দেখো তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে। আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদেরকেও বলেছিলাম যে দয়া করে আমার এই কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা রেখে দিবা। যে কোনো প্রয়োজন রাজশাহী কলেজের, যে কোনো প্রবলেম রাজশাহী কলেজ তোমার সলভ করে দিবে। রাজশাহী কলেজে ভর্তি হওয়ার পর একজন শিক্ষার্থীর আর্থিক সমস্যা, মানসিক সমস্যা অথবা দূরবর্তী স্থানে যে কোনো সমস্যাগুলো রাজশাহী কলেজের অধ্যক্ষ সহ রাজশাহী কলেজের অন্যান্য যারা সুযোগ্য শিক্ষকবৃন্দ আছে তারা খুব সুচারুরূপে এটি হ্যান্ডেলিং বা সমাধান করে থাকে। সেক্ষেত্রে আমিও আশাবাদী তোমাদেরও এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি একটু আগে যেটি বললাম, রাজশাহী কলেজ একটি সেতু বন্ধন তৈরি করে দেয়। রাজশাহী কলেজ হলো এমন একটি জায়গা যেটি শিক্ষার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এছাড়া বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যে দিবসগুলো, সাংস্কৃতিক পরিয়াগুলো হয়ে থাকে, সেগুলোতে আমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণ 100% অংশগ্রহণ, এবং সেটি চোখে দেখার মতো এবং ঈর্ষণীয় ব্যাপার। আমরা প্রথম দিনই শিক্ষার্থীদের মাঝে এক ধরনের স্বপ্ন বুনতে শিখাই, স্বপ্ন দেখতে শিখাই, কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়, কিভাবে রাজশাহী কলেজের মতো প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে ভবিষ্যতে নিজেকে আরো উন্নতর এবং যথোপযুক্ত স্থানে নিজেকে স্থান দেওয়া যায়, সেই শিক্ষাগুলো রাজশাহী কলেজে যারা ভর্তি হয় তারা পেয়ে থাকে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি তোমরা যারা রাজশাহী কলেজে ভর্তি হতে পেরেছো বিভিন্ন বিভাগে, সেটি হয় সায়েন্স হোক অথবা মানবিক হোক অথবা বিজনেস স্টাডিজ গ্রুপ হোক, তোমরা অত্যন্ত এবং অত্যন্ত সৌভাগ্যবান। গত 4 তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী অনলাইন ক্লাসের উদ্বোধন করেছেন। গতকালকে রাজশাহী কলেজ আড়ম্বরভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রাজশাহী কলেজের যাবতীয় 2020-21 সালে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার বিনিময়ে এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে রাজশাহী কলেজ কি কাজ করে না করে তার আঙ্গিকে তোমাদের নমুনা স্বরূপ দেখিয়ে আমরা তোমাদেরকে বরণ করে নিয়েছি প্রিয় শিক্ষার্থী। সুতরাং শুরুতেই তোমরা বলতে পারো, আমরা প্রায়শই যে কথাটা বলতে পারি
যে আগে হলো আমাদের দর্শনধারী, তারপরে গণবিচারী। প্রথম দর্শনেই আমার বিশ্বাস রাজশাহী কলেজের প্রেমে তোমরা পড়ে যাবা, রাজশাহী কলেজকে ভালোবাসতে থাকবা। রাজশাহী কলেজের বন্ধন এমন অটুট, তুমি চাইলেও একটা সময় রাজশাহী কলেজকে কখনোই তুমি ভুলতে পারবা না। তার ছোট্ট একটি দৃষ্টান্ত যদি আমরা দিয়ে থাকি, প্রিয় শিক্ষার্থী, আমি নিজেও 1996 সালে রাজশাহী কলেজের থেকে ইন্টারমিডিয়েট পাশ করে বের হয়ে গেছি। তোমাদের মতো আজকের মতো আমিও একদিন অনেক স্বপ্ন নিয়ে রাজশাহী কলেজে 1994 সালে এসএসসি পাশ করার পর ভর্তি হয়েছিলাম। আমার বিশ্বাস সেই দিনকার আমার যে অনুভূতি এবং আজকের তোমাদের যে অনুভূতি, আমার বিশ্বাস একই অনুভূতি। অনুভূতির কোনো পার্থক্য নেই, পার্থক্য আছে শুধু বয়সের পার্থক্যের কারণে অনুভূতি প্রকাশের ভঙ্গিগুলো। গত ডিসেম্বরে রাজশাহী কলেজ ইন্টারমিডিয়েটে যারা অধ্যয়নরত ছিল তাদেরকে নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়ে গেল। ভাবতে পারো প্রিয় শিক্ষার্থী, অ্যালামনাই রেজিস্ট্রেশন ফি ছিল মাত্র 2000 টাকা। অথচ সুদূর কেউ কানাডা, কেউ আমেরিকা, কেউ যুক্তরাজ্য, কেউ বা জাপান, জার্মানি, বিশ্বের বহু দেশ থেকে প্রায় 10,000 প্রাক্তন শিক্ষার্থী যারা অ্যালামনাই অংশগ্রহণ করেছিল একটি মাত্র কারণ, সেটি হলো রাজশাহী কলেজ। রাজশাহী কলেজকে ভালোবেসে, রাজশাহী কলেজের লালিত স্বপ্নকে ধারণ করে। এবং বর্তমানে রাজশাহী কলেজের যে প্রশাসন, আমাদের সুযোগ্য অধ্যক্ষ, কর্মচঞ্চল এবং সৃজনশীল ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান স্যার এবং তার উপযুক্ত রানিং মেট প্রফেসর আব্দুল খালেক স্যার, এই দুজনের নেতৃত্বে রাজশাহী কলেজে একটি সুদক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা রাজশাহী কলেজের ইন্টারমিডিয়েট সহ যাবতীয় ক্লাসগুলো পরিচালিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা রাজশাহী কলেজকে স্বাগত জানিয়ে, তোমাদেরকে স্বাগত জানিয়ে দু একটি কথা বললাম। আরো অনেক কথা বলার ছিল, যেটি সামনাসামনি পেলে হতে অনেকগুলো বিষয় শেয়ার করতে পারতাম রাজশাহী কলেজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে, তোমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। তারপরে ভার্চুয়ালের মাধ্যমে কিছুটা সময় তোমাদের সাথে একটু কাটালাম, একটু অনুধাবন করলাম, তোমাদের সাথে একটু ইন্টারাকশন তৈরি করার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমি আমার একটু পরিচিতিটা দিয়ে নিই। তোমরা লক্ষ্য করে দেখো, আমি মোহাম্মদ এন্তাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজের পরবর্তী পর্যায়ে অর্থাৎ 2010 থেকে যে ইন্টারমিডিয়েট নতুন করে আবার চালু করা হয়, সে প্রতিষ্ঠাকাল থেকেই আমি এখানে সংলগ্ন আছি এবং যুক্ত আছি। আমি তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাস, পাশাপাশি ফাইন্যান্সেরও 2-4টি ক্লাস তোমাদের আমি নিব, অর্থাৎ প্রতি সপ্তাহে তোমাদের সাথে একাধিক ক্লাসে আমার দেখা হবে, মিলিত হবে। আর তোমাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যতদিন না পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়, অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো আমরা চেষ্টা করব আমাদের সর্বতোভাবে তোমাদের ক্লাসগুলো উপস্থাপন করার জন্য বা উপহার দেওয়ার জন্য। তোমরা স্লাইডে দেখতেছো আমার পার্সোনাল একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এর পরের ক্লাসে যখন আমরা আসব, তার আগে তোমাদের ক্লাসগুলো বুঝতে যে সমস্যাগুলো হবে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যদি একটি মেসেজ দাও, আমি অত্যন্ত খুশি হব এবং সেগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি আরেকটি গ্রুপ কথা বলবো, আমি যতটুকু জানি আমাদের বর্তমান যুগের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী এবং প্রযুক্তিগত দিক থেকে তারা অত্যন্ত অগ্রতর। তোমাদের আগের যারা বর্তমানে যারা দ্বাদশে আছে, এছাড়া আগের যারা এখান থেকে বের হয়ে গেছে, প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে আমি যেটি করতাম ক্লাসের শুরুর দিনেই, সেটি হলো আমরা মেসেঞ্জার একটা গ্রুপ তৈরি করতাম, যে গ্রুপে বিজনেস স্টাডিজের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করত। আমি তোমাদের আজকে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আহ্বান জানাবো, যারা আমার ক্লাসে যুক্ত আছো অথবা যুক্ত নেই, যারা যুক্ত আছো রাজশাহী শহর কেন্দ্রিক বা বাহির থেকে, তোমাদের একটি মেসেঞ্জার গ্রুপ, সেই গ্রুপের নামটি আমি একটু বলে দিচ্ছি, সেটি হলো এইচএসসি বিজনেস স্টাডিজ। আমি শুরুতে আবার বলবো, একটু লিখে দিচ্ছি আমি এটা। এই একটা গ্রুপ ওপেন করার জন্য গ্রুপের নামটা হলো আরসি বিজনেস স্টাডিজ গ্রুপ
2020-2021 এই একটা মেসেঞ্জার গ্রুপ তোমরা ওপেন করো, অথবা আমি ওপেন করে তোমাদেরকে 2-4 জনকে তোমরা অ্যাডমিন, আমাদের সেক্ষেত্রে অ্যাডমিন দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য করবা প্রিয় শিক্ষার্থী, ক্লাস রোলগুলো আগে জিজ্ঞেস করে নিবা, তারপরে ক্লাস রোল অনুযায়ী তাদেরকে এই গ্রুপটাতে তোমরা তাদেরকে অন্তর্ভুক্ত করে নিবা। কি নাম দিলাম? আরসি রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ, সেশন হলো 2020 এবং 2021, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেশন দিলেই আমরা বুঝবো। এরকম একটা গ্রুপ তৈরি করে নাও, তাহলে যেটি হবে গ্রুপে যখন আমরা কোনো প্রবলেম থ্রো করব বা একজন যখন থ্রো করবে তখন আমরা সেই প্রবলেম সলভ বা সলিউশন করে দিব, এবং তোমরা সেখানে তোমাদের যাবতীয় তথ্যগুলো যখনই তোমরা ওপেন করবা বা ইন হবা তখন তোমরা জেনে নিবা। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা কথা বললাম রাজশাহী কলেজ নিয়ে, তোমাদেরকে নিয়ে। আমরা আজকে একটু সূচনায় যাব, যেহেতু শুরুতেই আমরা বলেছি আমরা হিসাব বিজ্ঞান, আমি হিসাব বিজ্ঞানের ক্লাস নিব, পাশাপাশি ফাইন্যান্স প্রথম পত্র সেটিরও ক্লাস নেব। এবং যেটি আমরা বলে দিতে চাই যে রাজশাহী কলেজের প্রতিটা ক্লাস, বিজনেস স্টাডিজের প্রতিটা শিক্ষার্থীদের বলবো প্রতিটা ক্লাস তোমরা অত্যন্ত গুরুত্বের সহকারে অনুসরণ করবে এবং দেখবে। কোনো প্রবলেম যদি হয় ক্লাস শেষে অবশ্যই মেসেঞ্জার যে গ্রুপটি তোমাদের ওপেন করতে বললাম সেই গ্রুপে, অথবা আমার ব্যক্তিগত যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা মেসেজ সেন্ড করলে আমরা তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যেটি বললাম, পাশাপাশি তোমাদের যেটি বলি যে তোমরা যারা সায়েন্স গ্রুপ থেকে এসেছো তারা হয়তো মনে করতে পারো যে তোমাদের মধ্যে এক ধরনের ভীতিকর অবস্থা আছে, এটি কখনো ভাবার কারণ নেই। আমরা এমনটি ভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব যেন সায়েন্স, আর্টস, কমার্স সকল বিভাগ থেকে আগত শিক্ষার্থীরা সমভাবে সেটি উপলব্ধি করতে পারে। হ্যাঁ, যেটি আছে তোমাদের সিলেবাস বা বই পুস্তক নিয়ে তোমরা রেফারেন্স চাইবা। হিসাব বিজ্ঞানের যে বই সেটি হলো হিসাব বিজ্ঞান, প্রথম বইয়ের নাম আমি লিখে দিচ্ছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, কোড হলো 253, পুস্তকের কোড হলো 253, রাইটার তোমরা অ্যাঞ্জেল পাবলিকেশন বা হাফিজউদ্দিন সহ যে কোনো বই, বোর্ড অনুমোদিত বই তোমরা সংগ্রহ করতে পারো। আর সিলেবাসের যে বিষয়টা প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, প্রথম সাময়িকে আমার যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসের মধ্যে 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায় সহ আরো 2-1টি অধ্যায় আছে। আমরা একেবারে 1 নাম্বার অধ্যায় থেকেই তোমাদের শুরু করব, সুতরাং এত শুরুতেই তোমাদের এগুলো নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা সবেমাত্র আজকে ক্লাস শুরু করেছি বা তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য আজকে এসেছি, 2-1টি কথা বলতেছি এবং কিছু ধারণাও দিব তোমাদেরকে। তো শুরুতে যেটি বললাম, একটা গ্রুপ আমরা তৈরি করব। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বইটির নাম দিয়েছি আমরা, যার কোড নাম্বার হলো 253। রেফারেন্স বুক হিসেবে তোমরা অ্যাঞ্জেল পাবলিকেশন, কি বললাম, অ্যাঞ্জেল পাবলিকেশন সহ, যদি মনে করে অ্যাঞ্জেল পাবলিকেশনের বাহিরেও আরো বোর্ড অনুমোদিত যে কোনো লাইব্রেরি থেকে 2020-21 সালের সেশনের জন্য অনুমোদিত বা প্রণীত যে কোনো বই তোমরা কালেকশন করতে পারো। ফিনান্সের যেদিন আমরা ক্লাস নিব সেদিন ফিনান্সের বই রেফারেন্সটাও আমরা টেনে দিব। আর আমরা একেবারে শুরুতে প্রথম অধ্যায়, কারণ প্রথম দিনের প্রথম ক্লাস, স্বভাবতই তোমরা বুঝতে পারছো যে আমরা প্রথম অধ্যায় নিয়ে কাজ করব, এবং তোমাদের প্রতি আবার উদাত্ত আহ্বান থাকবে, আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা একটু দয়া করে রেখে দিবা। এবং এই গ্রুপটা ওপেন করার পরে প্রয়োজন হলে আমার যে আইডি বা যে নাম্বার এটাতে নিয়ে আমাকেও তোমরা অ্যাড করে নিলে আমি খুশি হব। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ অনেক কথা বললাম, আমরা এখন একটু আমাদের পড়ার দিকে যেতে চাচ্ছি। প্রথমে আমরা আমার পরিচিতিটা দিয়ে নিয়েছি, এরপরে আজকের শিখন ফল অর্থাৎ হলো আমরা কি কি শিখতে চাই তার একটি সংক্ষিপ্ত রূপ আমরা একটু দেখে নিতে চাই। তোমরা একটু দেখো, স্লাইডের দিকে লক্ষ্য করে দেখো।
তোমরা এতক্ষণ সিলেবাসের কথা যেটা বলেছে একটু লক্ষ্য করে দেখতে পারো স্লাইডের দিকে। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায়, এবং অধ্যায়ের নামটা হলো আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি, ক্লাস নং 1 অর্থাৎ প্রথম ক্লাস। এবং তারই আলোকে শিখন ফল অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা কি কি শিখব, কি কি শিখতে চাই, সেগুলো নিয়ে আমরা একটু আগে দেখে নিই। শিখন ফলগুলো কি কি আছে, হিসাব বিজ্ঞানের ধারণা অর্থাৎ হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি, বা হিসাব বিজ্ঞান কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, সেগুলো নিয়ে প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে। হিসাব বিজ্ঞান দুটো শব্দ একসঙ্গে সন্নিবেশিত আছে। হিসাব শব্দের অর্থ কাউন্ট বা গণনা করা, বিজ্ঞান হলো সুশৃঙ্খল বা সুসংবদ্ধ বিশেষ জ্ঞান। প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞানের প্রাগৈতিহাসিক যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখতে পাই মানব সভ্যতার ইতিহাসের সাথে হিসাব বিজ্ঞানের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত আছে। অর্থাৎ আধুনিক সমাজ ব্যবস্থা যখন থেকেই প্রচলিত, হিসাব বিজ্ঞানের পথ চলা ঠিক তখন থেকেই শুরু। এমনটি নয় যে মানব সভ্যতার ইতিহাস শুরু হওয়ার পরে অনেক বছর পরে হিসাব বিজ্ঞান তার যাত্রা শুরু করেছে, এমনটি নয়। মনে রাখতে হবে আধুনিক সমাজ ব্যবস্থা বা আধুনিক যে সমাজ, এই সমাজ ব্যবস্থা যখন প্রচলিত হয়েছে বা শুরু হয়েছে তখন থেকে হিসাব বিজ্ঞানেরও ওতপ্রোতভাবে পথ চলা শুরু হয়েছে। ইভেন আধুনিক সমাজ ব্যবস্থার আগেও একটু ভালো করে মনে রাখতে হবে, যখন মানুষ গুহায় জঙ্গলে বসবাস করত তখনও আজকের মতো আধুনিক হিসাব বিজ্ঞান না থাকলেও তখনও মানুষ হিসাব বিজ্ঞানের ব্যবহার করত। যাই হোক, কখনো তোমরা লক্ষ্য করে দেখেছো গাছে দাগ টেনে অথবা রশি দিয়ে গিট্টু বেঁধে অথবা পাথর দিয়ে গণনা করে, তখনও হিসাব বিজ্ঞানের প্রচলন ছিল। তবে আধুনিক হিসাব বিজ্ঞান বলতে আমরা যেটি বুঝি যে আধুনিক সমাজ ব্যবস্থা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আধুনিক হিসাব বিজ্ঞানের পথ চলাও শুরু হয়েছে। এক্ষেত্রে প্রণিধানযোগ্য আমরা একটু যদি পিছন ফিরে তাকাই, 1494 সাল, একটি সাল লিখলাম প্রিয় শিক্ষার্থী, তোমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে। 1494 সাল, এই 1494 সালের ইতালির বিখ্যাত ধর্মযাজক এবং গণিত শাস্ত্রবিদ, ভালো করে মনে রাখতে হবে, উনি হিসাববিদ নন। তার টাইটেলটি হলো 1494 সালের ইতালির ধর্মযাজক এবং গণিত শাস্ত্রবিদ লুকা প্যাসিওলি। কি বললাম প্রিয় শিক্ষার্থী? লুকা প্যাসিওলি সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের দুইতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন অথবা প্রচলন করেন। এই জন্য লুকা প্যাসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। অর্থাৎ আধুনিক হিসাব বিজ্ঞান যিনি প্রথম তৈরি করেছেন বা যার হাত দিয়ে আমরা এখন পাই, সেটি প্রথম প্রচলিত হয় 1494 সালে ইতালির একজন বিখ্যাত ধর্মযাজক এবং গণিত শাস্ত্রবিদ যার নাম হলো লুকা প্যাসিওলি। তিনি সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের কতগুলো নিয়ম নীতি প্রচলন করেন, যেটিকে দুতরফা দাখিলা পদ্ধতি নামে অধিক পরিচিত, এবং গোটা বিশ্বের হিসাববিদগণ সেটিকে সাদরে গ্রহণ করেছেন। এই জন্য লুকা প্যাসিওলিকে আমরা হিসাব বিজ্ঞানের জনক বলতে পারি বা জনক বলা হয়ে থাকে। এখন তারই ধারাবাহিকতায় হিসাব বিজ্ঞানের জনক কাকে বললাম আমরা? লুকা প্যাসিওলিকে। এখন আমরা দেখব যে হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি, বা হিসাব বিজ্ঞানের ধারণাগুলো কিভাবে এসেছে, বা কেন হিসাব বিজ্ঞান আমরা পড়ব, হিসাব বিজ্ঞান জানব, হিসাব বিজ্ঞান জানার উদ্দেশ্যটা কি, হিসাব বিজ্ঞান শিখে আমরা কি কি বিষয় অবগত হতে পারবো, এবং বাস্তব বা প্র্যাকটিক্যাল লাইফে হিসাব বিজ্ঞানের প্রতিফলন কতটুকু। প্রিয় শিক্ষার্থী, আমরা হিসাব বিজ্ঞানের ধারণা শুধু জানবো না, হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয় সেটাও জানার চেষ্টা করব। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি কি সেটা জানার চেষ্টা করব। কি কি উদ্দেশ্যে হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে বা প্রচলিত হয়েছে বা শুরু হয়েছে। হিসাব বিজ্ঞানকে কেউ বলে কলা, কেউ বলে বিজ্ঞান। আসলে কি সেটি কলা না বিজ্ঞান? এছাড়া আরো শিখন ফল আছে। মূল্যবোধ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হিসাব বিজ্ঞানের
ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আজকের সমাজে মূল্যবোধের যথেষ্ট অভাব আমরা পরিলক্ষিত করি, অর্থাৎ সেই মূল্যবোধ এবং জবাবদিহিতা এর ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা কতটুকু, এরপরে হিসাব তথ্য কি এবং কারা হিসাব তথ্য ব্যবহার করে থাকে, কি কারণে করে থাকে এবং করার ফলে তারা কি কি উপকার পেয়ে থাকে সেটি নিয়ে জানব। ব্যবসায়ের লেনদেনটা কি এবং হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, লেনদেন সংশ্লিষ্ট পক্ষ অনুযায়ী শ্রেণীবিন্যাস, অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। অনেকগুলো শিক্ষণফল আমরা দেখলাম। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যেটি নিয়ে কথা বলার কথা, হিসাব বিজ্ঞানের ধারণা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু স্লাইডের দিকে লক্ষ্য করে দেখো, বলা হচ্ছে যে হিসাব বিজ্ঞান এমন একটি শাস্ত্র বা বই যে কোনো একটি নির্দিষ্ট সময় আনতে, মনে রাখতে হবে হিসাব বিজ্ঞান একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করে থাকে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ধারণের জন্য লেনদেন সমূহের সংগ্রহ করা, লিপিবদ্ধ করা, ফলাফল নির্ধারণ ও পর্যালোচনা করে থাকে, তাকে বলি হিসাব বিজ্ঞান। এখানে 3টি বা 4টি হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য আমরা পেয়েছি। প্রথমটি হলো কি, সংগ্রহ করা। সংগ্রহ কেমন করে করব প্রিয় শিক্ষার্থী? অর্থাৎ হলো যেটিকে আমরা বলি আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ। শনাক্ত করব, এরপরে সেটি কি করব, আমরা লিপিবদ্ধ করব। লিপিবদ্ধ করার পরে আমরা ওই যে সকল বিষয়গুলো লিপিবদ্ধ করব তার ফলাফল নির্ধারণ করব। ফলাফলগুলো কি সেগুলো নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব এবং সেই ফলাফলের আবার পর্যালোচনা করে থাকব। এই 4টির যে সমষ্টি তাকে বলা হবে প্রাথমিকভাবে হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করে দেখো, হিসাব বিজ্ঞান বলতে তাহলে আমরা কি বুঝলাম? সাধারণভাবে বা একেবারে নমিনাল ওয়েতে হিসাব বিজ্ঞান হলো একটি বিষয়কে প্রথমে হিসাবের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে আগে শনাক্ত করতে হবে, যেটিকে আমরা ইংরেজিতে বলি আইডেন্টিফিকেশন করা, লিপিবদ্ধ করা অর্থাৎ রেকর্ড করা। লিপিবদ্ধ কেন করতে হবে সেটা নিয়ে কথা বলবো। ফলাফল বলতে কি বুঝবো এবং পর্যালোচনা করব, যেটাকে আমরা বলি অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা এবং বিশ্লেষণ। এইগুলোকে একসঙ্গে আমরা বলে থাকি অ্যাকাউন্টিং অথবা হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যদি আগেরটুকু যেটি বললাম সেটি হলো আমাদের সংক্ষিপ্ত রূপ। আমরা যদি ব্যাপকভাবে বলে থাকি হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি, তাহলে উপরেরটার সাথে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, নিচের অংশের একটু সংযোজন আছে। সেটি কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ। আগেরটাতেও লিপিবদ্ধকরণ ছিল, পরেরটাতেও লিপিবদ্ধকরণ আছে। আগেরটাতে শ্রেণী বিন্যাস্তকরণ নেই, এখানে শ্রেণী বিন্যাসকৃত আছে। ও আগেরটাতে ফলাফল নির্ধারণ ছিল, এখানেও ফলাফল নির্ধারণ আছে। সেই ফলাফল নির্ধারণের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় সংযুক্ত আছে, সেটি হলো আর্থিক অবস্থা নির্ণয়, যেটি উপরেরটা সাধারণ অর্থে আমরা ব্যবহার করি নাই, এবং তার বিশ্লেষণ করে তথ্য ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা বা পন্থা, তাকে আমরা বলবো হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, দুটোর মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে যে বিষয়টা আমরা পেয়ে থাকি, অর্থাৎ হলো প্রথম যে কাজ বা প্রথম যে টপিকসটা আমরা এখানে ইউজ করব হিসাব বিজ্ঞানের সাথে, আমরা বোর্ডের মাধ্যমে কিছু টেকনিক্যাল বিষয়গুলো লিপিবদ্ধ করব এবং সংজ্ঞাগুলো নিয়ে তার আলোকে আলোচনা করব, যেন এই সংজ্ঞাগুলো ক্লাস শেষে আমাদেরকে আর কখনো মুখস্থ করতে না হয়, আবার বারবার পড়তে না হয়, বই পুস্তকের দিকে তাকাতে না হয়। আমরা হিসাব বিজ্ঞান বললেই কয়েকটা বিষয় যদি মাথায় রাখতে পারি, তাহলে হিসাব বিজ্ঞানের মূল বিষয়গুলো আমরা মনে রাখতে পারি। প্রথমে যেটিকে বলা হচ্ছে শনাক্তকরণ। শনাক্তকরণ, যেটিকে আমরা বলি আইডেন্টিফিকেশন। এরপরে যেটি আসবে আমাদের প্রিয় শিক্ষার্থী, লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণ, যেটিকে আমরা বলি রেকর্ডিং। পরের যে বিষয়টা শ্রেণীবদ্ধকরণ বা শ্রেণীবিন্যাসকরণ। শ্রেণীবদ্ধকরণ, যেটিকে আমরা ইংরেজিতে বলি ক্লাসিফিকেশন।
আরেকটি অংশ যেটাকে আমরা বলি সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণ যেটিকে আমরা বলি সামারাইজিং, এবং যেটিকে বলা হচ্ছে ফলাফল, আর্থিক ফলাফল, আর্থিক ফলাফল, আর্থিক ফলাফল অর্থাৎ হলো আমরা যেটিকে বলি ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী, আর্থিক অবস্থা, যেটিকে আমরা বলি ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এগুলো হলো অ্যাকাউন্টিং এর একটি স্টেপস। অর্থাৎ হলো আমরা যদি অ্যাকাউন্টিং বুঝি, অ্যাকাউন্টিং এর সংজ্ঞা জানতে চাই, তার বিষয় সম্পর্কে উপলব্ধি করতে চাই, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। অর্থাৎ প্রথমে হলো শনাক্তকরণ, দেন লিপিবদ্ধকরণ, দেন শ্রেণীবিন্যাসকরণ, দেন সংক্ষিপ্তকরণ, দেন আসবে আমাদের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা। সর্বশেষে যেটি আসে সেটি হলো আমাদের পর্যালোচনা, যেটিকে আমরা বলি ইন্টারপ্রিটেশন। এবং এই যে সার্বিক যে রূপ, ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, পর্যালোচনা করার পরে যে রিপোর্টটি পাবো, অর্থাৎ হলো রিপোর্ট আকারে, সেটি কার কাছে পৌঁছে দেব? ইউজার, অর্থাৎ হিসাব তথ্যের ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার যে সার্বিক অবস্থা, এক কথায় তাকে বলবো হিসাব বিজ্ঞান। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি জানতে চাই, আমরা মুখস্থ না করে কতগুলো মূল বিষয়গুলো অর্থাৎ মূল ক্রাইটেরিয়াগুলো আমরা একটু ধারণ করে রাখবো, মনে করে রাখবো, যে হিসাব বিজ্ঞান যদি আমাকে কেউ জিজ্ঞেস করে অথবা আমি নিজে জানতে চাই, তাহলে আমাকে যেটি করতে হবে, আমি প্রথমে শনাক্ত করব যে সেটাই হিসাব বিজ্ঞানের অংশ কিনা। এই বিষয়গুলো নিয়ে কথা বলার পূর্বে আগেই আমরা যেহেতু সংজ্ঞা নিয়ে কথা বলতেছি, সংজ্ঞা নেওয়ার কথা বলার পরে আমরা যখন ইভেন্ট অ্যান্ড ট্রানজেকশন অর্থাৎ ঘটনা এবং লেনদেন নিয়ে কথা বলবো, তখন এটি নিয়ে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করব। তাহলে প্রথমে যে কাজটি আমরা পেলাম বা যে বৈশিষ্ট্যটা পেলাম প্রিয় শিক্ষার্থী, সেটি পেলাম আমাকে আগে শনাক্ত করতে হবে যে সেটা আর্থিক উপাদান কিনা, অর্থের দ্বারা পরিমাপযোগ্য কিনা, এবং সেটা হিসাবের সাথে সম্পৃক্ত কিনা। শনাক্তকরণের পরে আমি যেটি করব সেটিকে বলা হয় লিপিবদ্ধকরণ, যেটির নাম অপরদিকে আমরা রেকর্ডিং। রেকর্ডিং এর মূল কাজটি হলো আমাদের জাবেদাভুক্তকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা সংজ্ঞার মাধ্যমে অনেক কিছু বিষয় অবগত হতে পারবো। যে সংজ্ঞার মাধ্যমে অঙ্কের আমরা যেহেতু প্রথম চ্যাপ্টারের প্রথম দিন নিয়ে একটু কথা বলি, এবং এর মধ্যেই অনেকগুলো বিষয় জড়িত আছে যেটি নিয়ে আমাদের গোটা চ্যাপ্টারটা অর্থাৎ গোটা প্রথম পত্রটাই আমাদের শেষ হয়ে যাবে। আমরা প্রথমে বলতেছি কি রেকর্ডিং করা, রেকর্ড করা মানে লিপিবদ্ধ করা। কিভাবে করব? সেটা জাবেদার মাধ্যমে করব। কার মাধ্যমে করব? আমরা জাবেদার মাধ্যমে করব। এরপরে যেটি আমাদের শ্রেণীবিন্যাসকরণ, যেটিকে আমরা বলি শ্রেণীবিন্যাসকরণ, অর্থাৎ হলো স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুযায়ী নামবাচকগুলো শুধু নামের দিকে, ক্রয়গুলোকে শুধু, অর্থাৎ হলো অন দ্য বেসিস দ্য নেচার অফ ট্রানজেকশন। কি বললাম প্রিয় শিক্ষার্থী? অন দ্য বেসিস দ্য নেচার অফ ট্রানজেকশন, লেনদেনের নেচারের বা প্রকৃতির উপর ভিত্তি করে, অর্থাৎ যদি ক্রয় সংক্রান্ত হয় শুধু সেগুলোকে ক্রয়ভাবে লিপিবদ্ধ করব, ক্রয় বহিতে লিপিবদ্ধ করব, অথবা বিক্রয় বহিতে লিপিবদ্ধ করব, অথবা দেনাদারে লিপিবদ্ধ করব, বা পাওনাদার সংক্রান্ত লিপিবদ্ধ করব, বা স্থায়ী সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করব, চলতি সম্পত্তি হিসেবে বিভিন্ন শ্রেণীবিন্যাস করাকে বলা হবে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ নেচার অ্যান্ড ট্রানজেকশন। অর্থাৎ ট্রানজেকশনের যে নেচার তার ভিত্তিতে শ্রেণীবিন্যাসকরণ করাকে বলা হবে ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা যেটি করে থাকি সেটি হলো খতিয়ান। সেটি কি করে থাকি আমরা প্রিয় শিক্ষার্থী? খতিয়ান করে থাকি। অর্থাৎ প্রথমে আসবে আমাদের জাবেদা, তারপরে আসবে আমাদের খতিয়ান, এরপরে আরেকটি কথা বলছে সংক্ষিপ্তকরণ। অর্থাৎ
সেটি নিয়ে একটু কথা বলি প্রিয় শিক্ষার্থী। সেটি আবার কি? মনে করো তুমি একজন বিজনেসম্যান। আমরা জানি ব্যবসা মানেই হলো দুই ভিত্তিতে আমাকে লেনদেন করতে হবে, একটি নগদান ভিত্তিতে, অপরটি হলো বকেয়া ভিত্তিতে। নগদান ভিত্তিতে ক্রয় বিক্রয় করলে হয় নগদ টাকা কারবারে আসবে অথবা নগদ টাকা কারবার হতে চলে যাবে। আমরা যদি বকেয়া ভিত্তিতে করি, বাকিতে ক্রয় করলে যেমন পাওনাদার বা প্রদেয় হিসাবের সৃষ্টি হবে, একইভাবে বাকিতে বিক্রয় করলে দেনাদার বা প্রাপ্য হিসাবের সৃষ্টি হবে। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে একটা নির্দিষ্ট সময় পর সেই টাকা আদায় করতে হবে। একইভাবে বাকিতে যদি পণ্য বা সেবা আমরা ক্রয় করে থাকি, তাহলে নির্দিষ্ট সময় শেষে ওই পাওনাদার বা প্রদেয় হিসাবকে আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে। অথবা বছরের শুরু থেকে অর্থাৎ মাসের জানুয়ারির 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যতগুলো আমরা হিসাব তৈরি করেছে ব্যক্তি বিশেষের নামে বা আলাদা আলাদা শ্রেণী বিন্যাসকরণ করে, তার মাসের শেষে নেট কতটুকু সেটিকে আমরা জানার চেষ্টা করব। এই যে সারা মাস বা সারা বছরের যে লেনদেন, সেই লেনদেনের এসে বছর শেষে যে সংক্ষিপ্ত রূপ বা সামারি, দ্যাট ইজ কল সংক্ষিপ্তকরণ অথবা সামারাইজিং, এর মাধ্যমে আমরা যেটি করে থাকি সেটি হলো আমাদের রেওয়া মিল। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি পেয়ে থাকি সেটি হলো আমাদের রেওয়া মিল, অর্থাৎ সামারাইজিং এর মাধ্যমে আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। এরপরে যেটি বললাম আর্থিক ফলাফল, অর্থাৎ লাভ ক্ষতি হিসাব, যেটিকে আমরা কার মাধ্যমে তৈরি করে থাকি? ইনকাম স্টেটমেন্ট তৈরি করে থাকি। কারণ কি? কারণটা হলো প্রতিটা ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম বা উদ্দেশ্যটা হলো বছর শেষে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা। একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার বা মালিক বা ব্যবস্থাপক যদি বছরের শুরুতেই বুঝতে পারে যে ওই প্রতিষ্ঠান লাভজনক হবে না বা কারবার পরিচালনার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়, তাহলে কোনো ব্যক্তি বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওই ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য আগ্রহ প্রকাশ করবে না। যার জন্য প্রতিটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য থাকে মাস শেষে বা বছর শেষে তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা। এই কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করার জন্য যে প্রক্রিয়াটুকু আমাদেরকে অবলম্বন করতে হবে বা যে হিসাবগুলো আমাদের তৈরি করতে হবে, সেটিকে আমরা বলে থাকি আর্থিক ফলাফল বা ইনকাম স্টেটমেন্ট। বাংলায় বলা থাকে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী, অর্থাৎ এইখান থেকেই আমরা পেয়ে থাকবো কারবারের লাভ বা নেট লাভ বা নেট লস বা ক্ষতির পরিমাণ। এরপরে যেটি আছে আমাদের আর্থিক অবস্থা নির্ণয়, অর্থাৎ হলো প্রতিটা বছর শেষে বা বছর শেষে বা হিসাবকাল শেষে প্রস্তুতকৃত হিসাব থেকে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপক বা তার সাথে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কারবারের প্রকৃত আর্থিক চিত্র দেখতে চাই। আর্থিক অবস্থার বিবরণীর অপর একটি নাম বাংলায় আমরা বলে থাকি, যেটিকে আমরা বলে থাকি উদ্বর্তপত্র। লক্ষ্য করতে হবে, কি বললাম আমরা? ফাইনাল অ্যাকাউন্ট অথবা উদ্বর্তপত্র বলে থাকি। এই উদ্বর্তপত্রের মধ্যে আমাদের কি কি থাকে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে। একদিকে থাকে যাবতীয় সম্পত্তি, সেটি চলতি সম্পত্তি হতে পারে, দীর্ঘমেয়াদী সম্পত্তি হতে পারে, স্থায়ী সম্পত্তি হতে পারে, অস্পর্শনীয় সম্পত্তি হতে পারে, ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তি হতে পারে। অপরদিকে থাকে যাবতীয় দায় এবং মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পত্তি এবং দায় এবং মালিকানা সত্ত্বের অবস্থান প্রকাশ করবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন এই যে আমরা কাজগুলো করলাম প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে একটার সঙ্গে আরেকটা ইন্টার রিলেটেড, একটিকে ছাড়া কখনো আরেকটি কখনো সম্ভব নয়। সেটি কি? প্রথমে আমরা আইডেন্টিফিকেশন করব, অর্থাৎ সেটি হিসাবে লিপি বা হিসাব সম্পর্কিত কিনা। দেন আমরা তাকে কি করব? তারিখ। ভালো করে মনে রাখতে হবে, লিপিবদ্ধকরণের অন্যতম বৈশিষ্ট্য হলো তারিখ এবং লেনদেনের প্রকৃতি অনুসারে লিপিবদ্ধ করা। কেন লিপিবদ্ধ করা? হিউম্যান বিংয়ের, মানুষের স্মরণ শক্তি তুলনায় প্রযুক্তির স্মরণ শক্তি অনেক অনেক এবং অনেক বেশি। প্রতিনিয়ত আমাদের অসংখ্য ঘটনা বা লেনদেনের সম্মুখীন হতে হয় এবং সবগুলো আমরা কখনো দিন শেষে মনে রাখতে পারি না। কিন্তু ব্যবসায়িক কোনো লেনদেন যদি, যেটি আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি, কিন্তু কোনো কারণে যদি বাদ পড়ে যায়, তাহলে ব্যবসা তার সঠিক রূপে সুচারুরূপে পরিচালিত হতে পারবে না এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনও ব্যর্থ হবে। সেই জন্য যেটি করতে হয়,
যখনই কোনো লেনদেনের উদ্ভব হবে সঙ্গে সঙ্গে তারিখ অনুসারে এবং লেনদেনের প্রকৃতি অনুসারে সেটিকে লিপিবদ্ধকরণ করতে হয়। সেটা কার মাধ্যমে লিপিবদ্ধ করি? আমরা জাবেদার মাধ্যমে লিপিবদ্ধ করি। এরপরে লিপিবদ্ধ যখন হয়ে গেল, অনেকগুলো লেনদেন করি, মনে করো ক্রয় করলাম, বিক্রয় করলাম, সারা মাসের বা সারা বছরের ক্রয় করলাম, বিক্রয় করলাম, দেনাদার করলাম, পাওনাদার করলাম, স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পত্তি, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, আয় ব্যয়, সবগুলোকে আমরা একসঙ্গে লিপিবদ্ধ করার পরে তখন শ্রেণী প্রকৃতি অনুযায়ী আলাদা আলাদা করে ভাগ করে তার যে হিসাব তৈরি করব, দ্যাটস কল শ্রেণীবদ্ধকরণ অথবা ক্লাসিফিকেশন, যার মাধ্যমে যেটিকে আমরা কি বলে থাকি? খতিয়ান বলে থাকি। এরপরে আমাদের কি রেওয়ামিল অর্থাৎ হলো সংক্ষিপ্ত রূপ আকারে প্রকাশ করে থাকে এবং আমরা আয় বিবরণী করে থাকি এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা যদি মনে করি কারবারের প্রকৃত লাভ দেখতে চাই, কারবারের সম্পদের পরিমাণ কত দেখতে চাই, দায়ের পরিমাণ কত দেখতে চাই, বহির্দায়ের পরিমাণ কত দেখতে চাই, অন্তদায়ের পরিমাণ আমরা দেখতে চাই, মূলধনের পরিমাণ আমরা জানতে চাই, বছরের শুরুতে যে মূলধন আমরা বিনিয়োগ করেছিলাম বছর শেষে সেই মূলধনের কোনো পরিবর্তন হয়েছে কিনা, তাহলে আমাকে আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত আসতে হবে এবং সেই আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত সঙ্গে সঙ্গে চাইলে এক ধাপে আমরা যেতে পারবো না, অর্থাৎ স্টেপস গুলো একটার পর একটা অতিক্রম করে তবেই আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীতে আসতে হবে। এবং আর্থিক অবস্থার বিবরণী যখন হয়ে গেল তখন বছর শেষে যেটি হয়ে থাকে আমরা বাংলায় বলে থাকি বা সাধারণত বলে থাকি ফিডব্যাক বা পর্যালোচনা। কার পর্যালোচনা? আইডেন্টিফিকেশন থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্টের যতগুলো আইটেম আছে সেই আইটেমগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করব যে কোন লেনদেনগুলো কারবারে আরো বাড়ানো দরকার, কোন লেনদেনগুলো কমানো দরকার, কোনগুলো কারবারের জন্য লাভজনক এবং কোন কোন লেনদেনগুলো কারবারের জন্য ক্ষতিকারক। এই পর্যালোচনা করে যে তথ্যটা বা রিপোর্ট আমরা তৈরি করব সেই রিপোর্ট কাকে পৌঁছাই দিব? হিসাব তথ্য ব্যবহারের নিকট পৌঁছে দিব। এই সমস্ত প্রক্রিয়াকে একসঙ্গে বলা হবে হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় হিসাব বিজ্ঞানের যদি কেউ সংজ্ঞা এখন তোমাকে ধরে বা তোমাকে বলতে বলে, তাহলে আমরা বলতে পারবো যে হিসাব বিজ্ঞান এমন একটি বিজ্ঞান যেটি লেনদেন শনাক্তকরণ থেকে শুরু করে লিপিবদ্ধকরণ, শ্রেণী বিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ, আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ এবং তার পর্যালোচনা বা বিচার বিশ্লেষণ সহ প্রস্তুতকৃত রিপোর্ট ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার যে কলা কৌশল, তাকেই আমরা বলবো হিসাব বিজ্ঞান। আমরা দুটো সংজ্ঞা জানলাম, এরপরে কিছু মনীষীদের একটু তথ্য জানতে চেষ্টা করব। কারো কারো মতে হিসাব বিজ্ঞান বলা হচ্ছে হিসাব এবং বিজ্ঞান দুটোর সমন্বিত একটি রূপ, যেটি আমি শুরুতে বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, যে হিসাব শব্দের অর্থ হলো কাউন্ট বা গণনা করা। সেটা কার ভিত্তিতে? বিজ্ঞানের ভিত্তিতে। সুশৃঙ্খল জ্ঞান, সুশৃঙ্খল নিয়ম নীতি অনুসরণ করে সে সকল বিষয়গুলোকে এই যে লিপিবদ্ধকরণ, শ্রেণী বিন্যাসকরণ অথবা আর্থিক অবস্থা তৈরিকরণ সবগুলোকে যখন আমরা বৈজ্ঞানিক তথ্যের আকারে বা বৈজ্ঞানিক ভিত্তিতে লিপিবদ্ধ করব বা হিসাব তৈরি করব, পর্যালোচনা করব এবং তথ্য ব্যবহারকারীর নিকট পৌঁছে দিব, তাকেও আমরা বলতে পারবো হিসাব বিজ্ঞান। এছাড়া আমরা বলতে পারবো যে হিসাব বিজ্ঞানকে বলা হচ্ছে সুশৃঙ্খল লিপিবদ্ধ করা, অর্থাৎ হলো যে লেনদেনগুলো সেগুলোকে এলোমেলো ভাবে আমরা লিপিবদ্ধ করব না। কার ভিত্তিতে করব? সুশৃঙ্খল ভাবে লিপিবদ্ধ করব, ফলাফল নির্ণয় করব এবং আর্থিক অবস্থা তৈরি করব এবং সেটা ইউজারের কাছে, হিসাব তথ্য ব্যবহারকারীর কাছে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পৌঁছে দিব। এই প্রসঙ্গে হিসাব বিজ্ঞান সম্পর্কে বিখ্যাত মনীষীদের অনেকগুলো সংজ্ঞা আছে। সবচাইতে আধুনিক পর্যন্ত বা আজকে পর্যন্ত সবচাইতে প্রণিধানযোগ্য সংজ্ঞা যেটি প্রদান করেছে সেটি হলো AICPA। আমি যদি এর আলাবারেক ফর্মটা বলি প্রিয় শিক্ষার্থী, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস। আমি আবার বলি AICPA, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস হিসাব বিজ্ঞানের সবচাইতে আজকে পর্যন্ত বা আধুনিক কাল পর্যন্ত সবচাইতে প্রণিধানযোগ্য যে সংজ্ঞাটি প্রদান করেছেন সেটি হলো অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং। আমরা প্রিয় শিক্ষার্থী দেখো, লক্ষ্য করে ওইখানে যেটি আছে এই আমাদের বোর্ডেও কিন্তু সেটি একটার পর একটা সাজিয়ে আছে। প্রথমে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট। অ্যাকাউন্টিং হচ্ছে একটা কৌশল, কলা কৌশল। কিসের কলা কৌশল? অফ রেকর্ডিং, ওই যে লিপিবদ্ধ করা, সেটা সুশৃঙ্খল ভাবে
তারপরে কি বলা হচ্ছে, ক্লাসিফাইং, শ্রেণী বিন্যাস করা, এন্ড সামারাইজিং, সংক্ষিপ্তকরণ করা। অর্থাৎ আমরা যেটা আগে আলোচনা করেছি এআইসিপি এর মূল বক্তব্যটি সেখানে আলোচনা করা আছে। এরপরে কি বলা হচ্ছে, ইন এ ম্যানার ইন টার্মস অফ মানি ট্রানজেকশন অ্যান্ড ইভেন্টস, অর্থাৎ হলো ওই লেনদেনগুলো বা ওই ঘটনাগুলো যেগুলো অর্থের দ্বারা পরিমাপযোগ্য। অর্থাৎ ভালো করে মনে রাখতে হবে, হিসাব বিজ্ঞানের এখানে আরেকটি নতুন বৈশিষ্ট্য পেলাম, যে সকল বিষয়গুলো বা লেনদেনগুলো অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়। যেমন আমি যদি বলি আসবাবপত্র ক্রয় করা হলো, দালান কোঠা ক্রয় করা হলো, কর্মচারী নিয়োগ করা হলো, বাবা তার ছেলেকে অনেক স্নেহ করেন, মা তার ছেলেকে অনেক স্নেহ করেন, ছেলে বা মেয়ে তার বাবা মাকে অনেক শ্রদ্ধা করেন, এগুলো অবশ্যই আমরা প্রতিনিয়ত দেখে থাকি। বাট ইট ক্যান নট বি মেজার্ড ইন টার্মস অফ মানি। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে, এগুলো ক্যান নট বি মেজার্ড ইন টার্মস অফ মানি, এগুলো অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়। যে সমস্ত ঘটনা এবং লেনদেন অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়, সেগুলোকে আমরা হিসাব বিজ্ঞানে নিয়ে আসবো না। অর্থাৎ হলো অর্থের দ্বারা কেবলমাত্র পরিমাপযোগ্য হলেই লিপিবদ্ধ করব। আর যদি অর্থের দ্বারা পরিমাপযোগ্য না হয়, সেটি যতই সমাজের জন্য বৃহৎ বা মঙ্গল বই আনুক না কেন, হিসাব বিজ্ঞানের ভাষায় সেটিকে আমরা কখনোই লিপিবদ্ধ করতে পারবো না। তাহলে যেটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট, অ্যাকাউন্টিং একটা কলা কৌশল কিসের? রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং, এবং কি ইভেন্ট অ্যান্ড ট্রানজেকশন, ঘটনার লেনদেন কোনগুলো, যেগুলোকে ক্যান বি মেজার্ড ইন টার্মস অফ মানি, হুইচ আর ইন পার্ট অ্যাট লিস্ট অফ এ ফাইন্যান্সিয়াল ক্যারেক্টার অ্যান্ড ইন্টারপ্রিটিং দ্য রেজাল্ট দেয়ার অফ। শেষে যে মূল বক্তব্যটি আছে, অর্থাৎ হলো কমপক্ষে আর্থিক, ভালো করে মনে রাখতে হবে, কমপক্ষে হলো আর্থিক চরিত্র আছে। অর্থাৎ হলো যেইখানে আমরা যেটি দিয়ে রেখেছি প্রিয় শিক্ষার্থী, ইন্টারপ্রিটেশনের আগে আর্থিক অবস্থা বা আর্থিক চিত্র, এই আর্থিক কমপক্ষে কিছুটা হলে আর্থিক চিত্র থাকতে হবে, এবং সেই চিত্রগুলো বা সেই ঘটনাগুলো বা সেই লেনদেনগুলো কি করতে হবে আমাদের, এমন কলা কৌশলের ভিত্তিতে আমরা লিপিবদ্ধ করব, শ্রেণীবিন্যাস করব, সংক্ষিপ্তকরণ করব, ফলাফল নির্ণয় করব, পাশাপাশি কি করব, ইন্টারপ্রিটিং দ্য রেজাল্ট, অর্থাৎ হলো এই যে ফলাফলগুলো সেগুলোর কি করব আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব। এইগুলোকে সমন্বিত রূপকে একসঙ্গে বলা হবে অ্যাকাউন্টিং। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণভাবে কিছু সংজ্ঞা পড়লাম, বৈজ্ঞানিক ভিত্তিতে তার ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করলাম, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসাব বিজ্ঞানের যে সংজ্ঞা সেটিরও ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দেখলাম। এখন আমরা যদি সংক্ষিপ্তভাবে এক কথাই বলতে পারি যে হিসাব বিজ্ঞান কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো যে হিসাব বিজ্ঞান এমন একটি বিজ্ঞান বা এমন একটি বিষয় যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে কি লেনদেন, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ এগুলো বাদ যাবে? না প্রিয় বন্ধুরা, একটু মনে রাখতে হবে, আমরা যতক্ষণ না আইডেন্টিফিকেশন করতে পারবো ততক্ষণ লিপিবদ্ধকরণ যেতে পারবো না। লিপিবদ্ধকরণ যতক্ষণ না করবো ততক্ষণ পর্যন্ত খতিয়ানে যেতে পারবো না বা ক্লাসিফিকেশনে যেতে পারবো না। ক্লাসিফিকেশন যতক্ষণ না করবো ততক্ষণ পর্যন্ত আমরা সামারাইজিং করতে পারবো না। সামারাইজিং না করলে আমরা ফিনান্সিয়াল রেজাল্ট আমরা তৈরি করতে, আর্থিক ফলাফল তৈরি করতে পারবো না। তাহলে যেটিকে বলা হচ্ছে আর্থিক ফলাফল, অর্থাৎ এগুলো করার পরই আসবে আমাদের আর্থিক ফলাফল এবং আর্থিক কি বলা হচ্ছে আর্থিক অবস্থা। অর্থাৎ আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল হচ্ছে সবার নিচে, সবার শেষে যেটি হয়ে থাকে। এই আর্থিক ফলাফল বলি অথবা আর্থিক অবস্থা বলি, লেনদেনের জন্য, এই নির্ধারণের জন্য কি করতে হবে, লেনদেন লিপিবদ্ধ করব, সংকলন করব, শ্রেণীবিন্যাস করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব। এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণের তথ্য আকারে ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার যে কলা কৌশল, সেটিকে এক কথাই বলবো আমরা হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, আমরা হিসাব বিজ্ঞানের অনেকগুলো সংজ্ঞা নিয়ে কথা বললাম। আমি চাইলেই এক কথায় তোমাদের সংজ্ঞাটি আলোচনা করে দিতে পারতাম। আমি চেষ্টা করেছি হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটাকে ভেঙ্গে ভেঙ্গে, যেটা শুরুতেই বলেছি যে আমাদের একাদশ শ্রেণীর ব্যবসায়িক গ্রুপে ম্যাক্সিমাম শিক্ষার্থী হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা, যারা কখনোই হিসাব বিজ্ঞান পড়ে নাই। তাদের জন্যই বিশেষ করে এই ক্লাসগুলো আমাদের আরো এলাবোরেট করে পড়ানো বা বোঝানো, যেন তোমাদের কাছে এটি অনেক সহজবোধ্য হয়, এক কথায় বোরিং যেন কখনো ফিল না করো তোমরা। অ্যাকাউন্টিং হলো
অঙ্কের সাবজেক্ট খুব মজার একটি সাবজেক্ট। তুমি যদি সুন্দর করে হৃদয়ঙ্গম করে নিতে পারো, এর বিষয়গুলোকে মাথায় যদি আমরা একটু সেট আপ করে নিতে পারি, তাহলে দেখবে আস্তে আস্তে হিসাব বিজ্ঞান তোমার কাছে অনেকটা বন্ধুর মতো মনে হয়েছে। যখন দেখবা যে পড়তে মন চাচ্ছে না, তখন তুমি অবলীলাক্রমেই টেবিলে বসে অঙ্ক করতেছো নিজের ঘন্টার পর ঘন্টা ধরে। অর্থাৎ হিসাব বিজ্ঞানকে তোমাকে ভালোবাসতে হবে, হিসাব বিজ্ঞানকে ধারণ করতে হবে, হিসাব বিজ্ঞানকে মনের মধ্যে, বুকের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা যেটি পেলাম, এক কথায় এখন যদি সংজ্ঞা বলি, তাহলে যেটি পেলাম, হিসাব আগে কি করব, আর্থিক তথ্যগুলো আগে শনাক্ত করব, তারপরে লিপিবদ্ধ করব, এরপরে শ্রেণী বিন্যাস করব, সংক্ষিপ্ত আকার করব, এবং তার ভিত্তিতে আমরা আর্থিক ফলাফল অর্থাৎ বিশদ আয় বিবরণের মাধ্যমে নেট আয় অথবা নেট লস বা ক্ষতি নির্ণয় করব, এবং আর্থিক চিত্র প্রদর্শন বা তৈরি করব। এবং এগুলো তৈরি করার পরে এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করব, এবং বিচার বিশ্লেষণকৃত ফলাফল বা রেজাল্ট ইউজারকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার যে কলা কৌশল, এক কথায় তাকে বলবো আমরা হিসাব বিজ্ঞান। এখন হিসাব বিজ্ঞানের পাশাপাশি, সংজ্ঞার পাশাপাশি আমরা আরেকটা বিষয় নিয়ে আজ একটু কথা বলার চেষ্টা করব, সেটি হলো ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞানের গুরুত্ব। প্রিয় বন্ধুরা, তোমরা জানো ভাষা হলো মনের ভাব প্রকাশের একটি মাধ্যম। আজকে আধুনিক বিশ্বে যতগুলো স্বাধীন বা পরাধীন রাষ্ট্র আছে, প্রত্যেকটি দেশেরই কৃষ্টি, কালচার, রীতি নীতি এক একটি দেশের সাথে আরেকটি দেশের সাদৃশ্য নয়, বরং বৈসাদৃশ্য। এবং পৃথিবীতে এখনো প্রায় 4,500 মতো, 3.5 থেকে 4,500 মতো ভাষা বিদ্যমান, এবং প্রত্যেকটা ভাষার বিনিময়ে তার নিজস্ব সংস্কৃতি অনুযায়ী ওই নির্দিষ্ট এলাকার লোকজন তাদের মনের ভাব আদান প্রদান করে থাকে। অর্থাৎ হলো ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়া টু এক্সচেঞ্জ থট, আইডিয়া অ্যান্ড আদার থিংস। অর্থাৎ ভাষা হলো একটা মিডিয়া, একটা মাধ্যম। মনের ভাব, রীতি এগুলো একজনের সাথে আরেকজনের ভাবের আদান প্রদানের যে মাধ্যম, দ্যাটস কল ল্যাঙ্গুয়েজ বা ভাষা। এখন প্রশ্নটা হলো, অ্যাকাউন্টিংকে বা হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়ে থাকে কেন? প্রশ্নটা হলো, ব্যবসায়ের মাধ্যমে আমরা কি তৈরি করে থাকি? প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে। আমরা জানি হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। কারণটা কি? কারণ হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসায়ের যাবতীয় সকল তথ্যাদি জানা যায়। প্রশ্নটা হলো, কি কি তথ্যাদি জানা যায়? সেই তথ্যাদিগুলো কিন্তু আমরা বোর্ডে আমরা দেখেছি কি কি তথ্যাদি। একটু যদি লক্ষ্য করে দেখো এখানে, সেটি হলো একটা নির্দিষ্ট আর্থিক বছরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন সমূহের শ্রেণীবদ্ধকরণ, যেটি আমরা সংজ্ঞায় আলোচনা করেছি। শ্রেণীবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ফলাফল, আর্থিক অবস্থা নির্ণয়, এটি তো আমরা সংজ্ঞার মধ্যে দেখেছি। অর্থাৎ আগে আইডেন্টিফিকেশন করব, তারপরে লিপিবদ্ধকরণ করব, শ্রেণী বিন্যাস করব, আর্থিক ফলাফল কেন করবে? প্রশ্নটা হলো কেন করব? আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য, অর্থাৎ বিশদ আয় বিবরণী করার জন্য, হয় নিট লাভ বা নিট ক্ষতি জানার জন্য। এবং তার ভিত্তিতে আমরা কি করব? আর্থিক অবস্থা নির্ণয় করে এর যাবতীয় তথ্য কার নিকট পৌঁছাবো? হিসাব তথ্য ব্যবহারকারীর কাছে পৌঁছাবো। এটি হলো হিসাব বিজ্ঞানের অন্যতম একটি কাজ। এই যে সংজ্ঞাটা আমরা দিলাম, এই সংজ্ঞার মাধ্যমে যত কিছু আছে, অর্থাৎ হলো আইডেন্টিফিকেশন, রেকর্ডিং, ক্লাসিফিকেশন, সামারাইজিং, ফিনান্সিয়াল রেজাল্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অল আর দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যাকাউন্টিং। অর্থাৎ হলো সবগুলোই হলো, সমস্ত কিছু হলো অ্যাকাউন্টিং এর কাজ। কেন কাজগুলো করে থাকে হিসাব বিজ্ঞান? এই কাজগুলো করে থাকে, এই সকল হিসাব রক্ষণ কলা কৌশল বা ব্যবস্থাপনায় হলো হিসাব বিজ্ঞানের ভাষা। প্রশ্নটা হলো, শুরুতেই বলেছি, ভাষা হলো ইজ এ মিডিয়া। ভাষা হলো একটি মাধ্যম টু এক্সচেঞ্জ আইডিয়া, থট, পিকচার, ভিউ, এনিথিংস। অর্থাৎ হলো ল্যাঙ্গুয়েজ হলো একটা মিডিয়া, যার মাধ্যমে এক পক্ষের সাথে আরেক পক্ষের ভাব বিনিময়, আদান প্রদান হয়ে থাকে। সেটি তথ্যের আদান প্রদান হতে পারে, অন্য কিছুর আদান প্রদান হতে পারে। প্রশ্নটা হলো, তাহলে ব্যবসায়ের আদান প্রদানটা কার মাধ্যমে হয়ে থাকে? এই যে আমরা বোর্ডে যেটি লিখে রেখেছি প্রিয় শিক্ষার্থী, যে আগে আইডেন্টিফিকেশন করব, তারপরে রেকর্ডিং করব, ক্লাসিফিকেশন করব, সামারাইজিং করব, ফিনান্সিয়াল রিপোর্ট তৈরি করব, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, তার ব্যাখ্যা বিশ্লেষণ করব, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন করব, এবং সমস্ত কিছুর সংক্ষিপ্ত রূপ, ফলাফল কার কাছে পৌঁছে দিব? আমরা
হিসাব তথ্য ব্যবহারকারীর কাছে পৌঁছে দিব। এবং এটা কার কাজ? হিসাব বিজ্ঞানের কাজ। এই যে হিসাব বিজ্ঞান যে কাজগুলো করে থাকে এগুলোকে এক কথায় বলা থাকে অ্যাকাউন্টিং এর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই সকল হিসাব রক্ষণ কলা কৌশল, অর্থাৎ আমরা যেগুলো লিপিবদ্ধ করেছি নিঃসন্দেহে কোনো কোনো কলা কৌশল এবং আমরা তো এলোমেলো ভাবে তৈরি করব না, কলা কৌশল এবং সুশৃঙ্খল ভাবে লিপিবদ্ধ করব। এই যে সুশৃঙ্খল ভাবে লিপিবদ্ধ করা, শ্রেণী বিন্যাস করা, আর্থিক ফলাফল নির্ণয় করা, আর্থিক অবস্থা তৈরি করা, এই কলা কৌশল বা ব্যবস্থাই হলো হিসাব বিজ্ঞানের ভাষা বা ল্যাঙ্গুয়েজ। প্রশ্নটা হলো এরপরে কি কি আছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে প্রত্যেকটা ভাষা বোঝার জন্য তার গাণিতিক কিছু চিহ্ন ইউজ করতে হয়। লক্ষ্য করে আমরা বাংলাদেশি মানুষ বাংলা ভাষায় কথা বলি, যদিও বা বাংলাদেশের আনাচে কানাচে এত পরিমাণ লোকজন এত পরিমাণ ভাষা ইউজ করে যে অনেকগুলো ভাষা মাতৃভাষা বুঝতে আমাদের অনেক সময় কষ্টকর হয়ে থাকে। সেক্ষেত্রে আমাকে যদি বলা হয় জাপানি ল্যাঙ্গুয়েজ বুঝতে, অথবা চাইনা ল্যাঙ্গুয়েজ বুঝতে, অথবা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ বুঝতে, অথবা হিব্রু ভাষা বুঝতে, তাহলে আমাদের পক্ষে সম্ভব না। কারণ তখনই সম্ভব যদি ওই ভাষার কিছু প্রতীক বা চিহ্ন আমরা উপলব্ধি করতে পারি বা শিখতে পারি। এই জন্যই বলা হয়ে থাকে হিসাব বিজ্ঞান বুঝতে হলে, হিসাব বিজ্ঞানের ভাষা বুঝতে হলে এই ভাষায় ব্যবহৃত প্রতীক খুব ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, আমি অ্যাকাউন্টিং এর লোক, আমাকে যদি বলা হয় ফিজিক্স বুঝতে, আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি অ্যাকাউন্টিং এর লোক, আমাকে যদি কেমিস্ট্রি বুঝতে বলা হয় তাহলে কখনোই সেটি সম্ভব নয়। ঠিক একইভাবে কেমিস্ট্রির একজন লোককে যদি বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করো, ইট ইজ নট পসিবল ফর হিম। কেন? অ্যাকাউন্টিং এর যে ল্যাঙ্গুয়েজ, অ্যাকাউন্টিং এর যে প্রতীক, চিহ্ন, ধারণা, সেগুলো তার জানা নাই। ঠিক একইভাবে আমি অ্যাকাউন্টিং এর লোক, আমার ফিজিক্স সম্পর্কে ধারণা নাই, কেমিস্ট্রি সম্পর্কে ধারণা নাই, সুতরাং আমি এগুলো করতে পারবো না। যার জন্য যেটি বলা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের বুঝতে হলে, হিসাব বিজ্ঞানের ভাষা বুঝতে হলে হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যবহৃত প্রতীক, সংখ্যা, ছক, চিহ্ন, শব্দ সমষ্টি জানতে হবে, বুঝতে হবে। সুতরাং এ সকল কারণে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো হিসাব বিজ্ঞান ভাষা হিসাবে কি কি প্রকাশ করে থাকে বা কি কি প্রচার করে থাকে, সেগুলো যদি আমরা একটু দেখি, সেটি কি করে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয় করে থাকে। এরপর কি করে থাকে? নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করে থাকে। সবগুলোই হলো প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে ইনকাম স্টেটমেন্ট বা আর্থিক ফলাফলের একটি অংশ। এরপরে আর কি করে থাকে? ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষতা সম্পর্কে অবগত করে থাকে, যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি সুচারুরূপে লাভজনকভাবে পরিচালিত হয় তাহলে ধরেই নিতে পারি যে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অনেক দক্ষ এবং শক্তিশালী। এরপরে আছে আমাদের প্রতিষ্ঠানে মোট মূলধনের পরিমাণ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে বছরের শুরুতে বা বিনিয়োগের শুরুতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, বছর শেষে মূলধনের পরিমাণটা কতটুকু আছে বা কি পরিমাণ আছে সে সম্পর্কেও আমরা বা হিসাব বিজ্ঞান ধারণা দিয়ে থাকে। প্রতিষ্ঠানের দেনা পাওনার পরিমাণ, অর্থাৎ হলো দেনাদার এবং পাওনাদার, ধারে বিক্রয় বা ধারে সেবা দান, বিভিন্ন বিষয়ে এটি ধারণা প্রদান করে থাকে। মূলধন এবং ঋণের অনুপাত আমরা জানি আধুনিক কালে নিজস্ব মূলধন দ্বারা ব্যবসা পরিচালনা করা অনেক ক্ষেত্রেই বা সম্ভবপর হয়ে থাকে না। সেই ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা সংগ্রহ করতে হয় এবং তারও অনুপাতটা জানান দেওয়া বা তথ্য প্রদান করে থাকে কে? হিসাব বিজ্ঞান। চলতি এবং স্থায়ী সম্পত্তির পরিমাণ আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তির দিকে বেশ কিছু সম্পত্তি থাকে, যেমন চলতি সম্পত্তি এবং স্থায়ী সম্পত্তি। চলতি সম্পত্তি অর্থাৎ হলো টোটাল কারেন্ট অ্যাসেট দ্যাট আর ইউজ টু অপারেটিং দ্য বিজনেস অফ এ ফার্ম। অর্থাৎ হলো এখানে যেটিকে বলা হচ্ছে, আমি কি বললাম? চলতি সম্পত্তি দ্যাট আর ইউজ টু এ ফার্ম ইন অর্ডার টু অপারেটিং ডেইলি অ্যাক্টিভিটিস। দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করার জন্য চলতি সম্পদগুলো কারবারে ব্যবহার করা থাকে। আর স্থায়ী সম্পত্তি কি করা? স্থায়ী সম্পত্তি আসবাবপত্র, দালান কোঠা, এগুলো ক্রয় করার জন্য সেটি ব্যবহার করা হয়ে থাকে। একইভাবে চলতি এবং দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় অর্থাৎ হলো স্বল্প মেয়াদী দায়, যেগুলো আর্থিক বছরের মধ্যেই আমাকে পরিশোধ করতে হয় বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হয়, এবং দীর্ঘমেয়াদী দায় নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট সময়ব্যাপী পরিশোধ করতে হয়। এই সকল কারণে অর্থাৎ উপরে যে সমস্ত তথ্য দেখলাম, যে হিসাব বিজ্ঞান একজন ব্যক্তিকে কি কি ধারণা দিয়ে থাকে? মোট লাভ বা ক্ষতির পরিমাণ জানিয়ে দেয়, নিট লাভ বা ক্ষতির পরিমাণ জানিয়ে দেয়, ব্যবস্থাপনা দক্ষতা পরিমাপের পরিমাণ জানিয়ে দেয়, মূলধনের পরিমাণ জানিয়ে দেয়, দেনা পাওনার পরিমাণটা সম্পর্কে অবগত করে, মূলধন এবং ঋণের স্ট্যান্ডার্ড রেশিও বা অনুপাত সম্পর্কে ধারণা প্রদান করে থাকে, চলতি এবং স্থায়ী এবং সম্পদ এবং দায়ের
পরিমাণ নির্ধারণ করে থাকে। সুতরাং এই সকল ক্ষেত্রে বা এই সম বিষয়গুলো অবলম্বন করে বা অনুসরণ করে আমরা নির্দ্বিধায় বলতে পারি অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, অর্থাৎ হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা নির্ধারিত বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকটা সময় আজকে পার করলাম, আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা শিখলাম, হিসাব বিজ্ঞানকে কেন ল্যাঙ্গুয়েজ বলা হয় সেটি জানলাম। আমি শেষে একটু বলতে চাই তোমাদের, সেটি হলো আমরা যাই করি না কেন আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি সংজ্ঞাটা ভালোভাবে না জানি, হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা যদি আমরা ভালোভাবে না জানি, তাহলে কোনো কিছুই আমাদের কাজে আসবে না। আমরা অঙ্ক করব, আমরা জানি যে হিসাব বিজ্ঞান অঙ্ক রিলেটেড, আমরা আস্তে আস্তে একটু অঙ্কে আসব। আমরা আগে সংজ্ঞা বিষয়গুলো একটু আরো 2-1 টাকার সামনে 10 তারিখ তোমাদের সাথে আমার ইনশাল্লাহ ক্লাস আছে, সেই ক্লাসে আমরা এর পরের স্টেপগুলো, অর্থাৎ লেনদেন কি, ঘটনা কি, লেনদেনের বৈশিষ্ট্য, হিসাব তথ্য ব্যবহারকারী কারা, এবং হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণ কেন করা হয়, কার ভিত্তিতে করা হয়, সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তবে তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে ক্লাসগুলোকে তোমরা ধারাবাহিকভাবে করো। ধারাবাহিকভাবে করতে থাকলে যেটি হবে সেটি হলো তোমাদের কাছে যে বিষয়গুলো প্রথমেতে মনে হবে যে অনেক কঠিন, আস্তে আস্তে সেগুলো আমাদের কাছে অনেক সহজবোধ্য হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরুতেই তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম, এনি কাইন্ড অফ প্রবলেম ইউ ক্যান থ্রো এ মেসেজ টু থ্রো দ্য নাম্বার। আমরা সেগুলো সামনে ক্লাসে আবারও কথা বলবো। অনেকগুলো মেসেজ আসছে, অনেকগুলো তথ্য জানতে চাওয়া হয়েছে, আমরা সামনের দিনে সেগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করে সেকেন্ড ক্লাসে আমরা আবার চলে যাব। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার মধ্যেই থাকো। প্রথম ক্লাস, প্রথম দিন থেকেই তোমরা পড়াশোনার মধ্যে থাকবে, সুস্থ থাকবে, পরিবার পরিজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনার মধ্যে থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও রাজশাহী কলেজের অনলাইন ক্লাস হতে, বিজনেস স্টাডিজ গ্রুপ হতে তোমাদের স্বাগত জানাচ্ছি বা বিদায় জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতিয়াজ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী, তোমরা যে আইডিটা চাচ্ছ আমি আজকে তোমাদের ওপেন করে দিব, যেটা শুরুতে একবারে লিখে দিয়েছিলাম, আরসি রাজশাহী কলেজ। আমি আবারও লিখে দিচ্ছি একটু, ওটা তোমাদের স্বার্থে আমি গ্রুপটাতে আজকেই ওপেন করব এবং করার পরে তোমাদেরকে এখানে ইনভাইট করব। তোমরা নিঃসন্দেহে আমার সাথে যুক্ত হবে বা এই গ্রুপে আমরা যুক্ত করে নিব। আমাদের গ্রুপটা হবে আরসি রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ 2020-2021, অর্থাৎ 2020-21 সেশনের শিক্ষার্থীদের মেসেঞ্জার গ্রুপ, যেই গ্রুপ, সেই গ্রুপটির নাম হবে আরসি, সংক্ষিপ্ত আরসি রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ। এই গ্রুপ আজকেই আমি ওপেন করব এবং তোমাদের আহ্বান জানাবো। আমার যে মোবাইল নাম্বার অথবা আমার ফেসবুক আইডি এমডি ইমতিয়াজ আলী, এই নাম্বারে তোমরা সার্চ করবা। সার্চ করে দয়া করে একটু আমাকে নক দিলে বা মেসেজ দিলে আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নিব। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় যে তোমাদের বক্তব্য শেষ হয়েছে বা তোমাদের জানার যে আগ্রহ সেটি শেষ হয়েছে। সামনের দিন আমরা আবারও কথা বলবো এবং সামনের দিনে আমি তোমাদের সিলেবাসের একটি চ্যাপ্টার বা একটি পেজ তোমাদের সামনে প্রদর্শন করে দেখাবো যে কি কি চ্যাপ্টার আছে, কি কি ভাবে আমরা পড়াশোনা করব। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, আমরা আস্তে আস্তে সব শিখবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।